প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি। ইউনূসের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একবার ভাবতে পেরেছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধান বাংলাদেশকে কতটা নিচে নামিয়ে দিল? এ ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বাংলাদেশের ডক্টর ইউনূস, দখলদার ইউনূসের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে স্টারমারের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই, যদিও এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সাথে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ। তাতে সাড়া দেননি স্টারমার। লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। আমি খানিক আগে যেটি বলছিলাম, এটি বাংলাদেশের জন্য কতটা অবমাননা একবার ভেবেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন, ডক্টর মোহাম্মদ ইউনূস বড় মাঠের খেলোয়াড়। আমারই লজ্জা লাগছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের লজ্জা লাগে না, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমেরও লজ্জা লাগে না। কি রকম বেহাইয়ার মতো গতকালকে পরশু একটা মিথ্যে কথা বলে গতকালকে তিনি ফেসবুকে নানান কথা বলছেন, গণমাধ্যমে নানান কথা বলছেন। একজন নির্লজ্জ মানুষ ছাড়া এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব না। একটি দেশ সফরে যাবে একটি দেশের সরকার প্রধান, সেই দেশে, যে দেশে আমি সফরে যাচ্ছি, সে দেশের সরকার প্রধানের সাথে কোন রকম যোগাযোগ ছাড়া, কোন রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি যাই কিভাবে? রাষ্ট্রের কোষাগারের টাকা পয়সা খরচ করে। এই যে ব্রিটেন সফর, এই সফরটা থেকে আমার কি অর্জন আসবে? আমি যদি ব্রিটিশ সরকারের প্রধান কর্তা ব্যক্তিদের সাথে সাক্ষাৎই না করতে পারি, তাহলে আমার লাভ কি হলো এই সফরটায়? দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন ঘটনা আজকে নতুন নয়। তিনি এ যাবৎ ব্রিটেন সহ 11টি সফর করছেন। এর আগে তিনি গত এপ্রিলে কাতার সফর করেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কাতারের আমিরেরও সাক্ষাৎ পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময়ও ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে কাতারের আমির বিদেশে আছেন। অর্থাৎ ইউনূসের প্রেস সচিবের কমন ডায়লগ যে যখন যার সাক্ষাৎ পাওয়া যাবে না তাকে বিদেশে আছেন বলে চালিয়ে দাও। কাতারের আমিরকে বিদেশে আছেন বলে চালিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, তিনিও বিদেশে আছেন, কানাডায় আছেন, এমনটাই বলেছিলেন শফিকুল আলম। আসলে মিথ্যাচার করে পার পাওয়া যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী নানাভাবে আমরা গত কয়েকদিন যাবত জানতে পারছি যে তিনি ব্রিটেনেই আছেন এবং তিনি উইকেন্ডে কানাডা যাবেন। এবং উইকেন্ডে যে কানাডা যাবেন, উইকেন্ড দ্যাট মিনস শনিবার 14ই জুন G7 সম্মেলনে যোগদান করবার জন্য তিনি কানাডা যাবেন। এবং এটি গতকালকে এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী নিজে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে উইকেন্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কানাডা সফর করতে আসবেন। এরপরে আর কোনো সন্দেহ সংশয় থাকে না যে স্যার কিয়ার স্টারমার ব্রিটেনে নেই। অর্থাৎ শফিকুল আলম মিথ্যাচার করেছেন। এই যে শফিকুল আলম যে মিথ্যাচারটি করলেন, এই মিথ্যাচারের কি কোনো শাস্তি দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? একের পর এক বিগত 11 মাসে এই দেশ শাসন করতে গিয়ে নানা রকম মিথ্যাচারের শিকার হচ্ছে জাতি, এর কি কোনো শাস্তি হবে না? শাস্তি দেবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চেয়ারে বসে আছে। এই শফিকুল আলম বা এই ধরনের লোকগুলোই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত মিসগাইড করছেন। এই ব্রিটেন সফরটি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি প্রচন্ড লজ্জাজনক সফর। আমি বলবো যে এই সফরটাকে দরকার ছিল এতটা লজ্জা পাওয়ার এমন একটি সফর। দেখুন,
একটা দেশের সরকার প্রধান কিংবা একটা দেশের রাষ্ট্রপ্রধানের কিন্তু একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হয়। রাষ্ট্রের প্রধান কিংবা সরকারের প্রধান, অর্থাৎ সে দেশের জনগণের প্রধান ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বর কিন্তু ভিন্ন রকম ব্যক্তিত্ব থাকতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে সেই ব্যক্তিত্বটা এমনিতেও নেই, এবং গত 10-11 মাস সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাও তবুও তার তেমন ব্যক্তিত্ব গড়ে ওঠেনি। তার ব্যক্তিত্বটা খানিকটা বণিক টাইপের, ব্যবসায়ী টাইপের, যে আমি তলবি তলবা গুছিয়ে অমুক দেশে যাই, ব্যবসার ধান্দা করতে যাই, যদি কোনো ধান্দাপাতি হয় তাহলে হলো, না হলে না হলো, আমি জাস্ট ঘুরে এলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সরকার প্রধান হিসেবে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে দায়িত্ব পালন করেছিলেন এমডি বা গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে, ঠিক তেমনটা দায়িত্ব পালন করছেন। এই তেমনটা দায়িত্ব পালন করে বাংলাদেশের 18 কোটি জনগণকে আজকে ব্রিটিশ সরকারের নিকট এক প্রকার অবমাননা করলেন। এগুলো পরিণতি ভালো হবে না। বাংলাদেশের মানুষ প্রস্তুত হচ্ছে, এবং ডক্টর ইউনূস সরকারের যত বিতর্কিত কর্মকাণ্ড হবে, তত ডক্টর ইউনূসকে যারা সমর্থন করছেন, ডক্টর ইউনূসকে সমর্থনকারী যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলোর উপরেও কিন্তু দায়ভার পড়ে যাবে। প্রধান দায়ভার পড়বে জামাতের উপরে, প্রধান দায়ভার পড়বে এনসিপির উপরে, এবং বিএনপির অবস্থাটা খানিকটা ধোঁয়াশাপূর্ণ। এই ডক্টর ইউনূসকে সমর্থন করে, এই সমর্থন উঠিয়ে নেয়, এই আন্দোলনের ডাক দেয়, এই ডক্টর ইউনূসের সাথে আবার দহরম মহরম করে। এই যে ডক্টর ইউনূসের সাথে আগামীকালকে বিএনপি প্রধান তারেক রহমানের বৈঠক রয়েছে। একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে ডক্টর ইউনূসের যত ব্যর্থতা, আপনারা যারা ডক্টর ইউনূসকে সমর্থন করবেন তাদের উপর এই দায়ভার যাবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ কিন্তু মনে করছে না ডক্টর ইউনূস তো নির্বাচন করবে না। নির্বাচন করবেন আপনি বিএনপি, আপনি জামাত, আপনি এনসিপি। কাজেই আগামী নির্বাচনে আপনাদের ডক্টর ইউনূসকে সমর্থন করার এই ফলটা কিন্তু ভোগ করতে হবে। আমি আলাপটি শুরু করেছিলাম যে স্যার কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি কত বড় অবমাননাকর, কত বড় লজ্জার। এই লজ্জা, এই অবমাননা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে হজম করবে, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। আমি বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি লজ্জিত যে একটি দেশের সরকার প্রধান ডাইরেক্ট প্রত্যাখ্যান করছে। এর কারণ আছে, আমি আগে থেকে যথাযথ চ্যানেল মেনটেন করে আমি অ্যাপয়েন্টমেন্ট করিনি। কেন করব না? এটি তো রাষ্ট্রাচার নয়, এটি তো শিষ্টাচার নয়। একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপ্রধানের সফরটা কিভাবে হবে, সেটি কমপক্ষে 15 দিন, 10-15 দিন আগে, ওই দেশে যাবার আগে 7 দিন আগে সফর সূচিটা রেডি থাকে, যে অমুক দিন অমুক সময় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, প্রেসিডেন্টের সাথে বৈঠক, অমুক মন্ত্রীর সাথে বৈঠক, অমুক ব্যবসায়ীর সাথে বৈঠক। এই শিডিউল গুলো কিন্তু রেডি হয়ে যায়। আমরা ব্রিটেন সফরটি আগাগোড়ায় জানছিলাম যে যেদিন গেলেন সেদিন দুপুর পর্যন্ত, এমনকি যখন রওনা দিলেন তখনও সফর সঙ্গীরা জানেন না বা জানতে পারেননি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সূচিতে কি আছে। অর্থাৎ এটি একটা ধোঁয়াশাপূর্ণ সফর, এবং এটি কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চরিত্রের সফর নয়, এটি এক বণিকের সফর, এক ব্যবসায়ীর সফর, ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর। এই সফর একটা লজ্জাজনক সফর। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত দর্শক, আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা হাজার বছর ধরে মনে করতাম যে বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো হাজার বছরে আর কেউ জন্মগ্রহণ করেনি। এত তার শ্রেষ্ঠত্ব, এত তার মহত্ব, এত তার সুনাম এবং সুখ্যাতি, সেই সুনাম এবং সুখ্যাতি নিয়ে আমাদের আনন্দের এবং গর্বের কোনো সীমা ছিল না। আমরা স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনার পরিবর্তে অন্য যারা গতানুগতিক রাজনীতি করেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, তাদের পরিবর্তে যদি এই মহামানব উনি কোনোদিন বাংলার সিংহাসনে বসতেন, না জানি আমাদের দেশের মানুষের কি হতো। আমরা যারা দুধে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি, সেই মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালির খাবারের সঙ্গে হয়তো কেএফসি, পিজা, ম্যাকডোনাল্ডস
তারপর আরো কত কিছু শ্যাম্পেইন, এভিয়ার, স্যামন ফিশ, এই ধরনের ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে খুবই কোয়ালিটিপূর্ণ খাবার, সেই খাবারগুলো যুক্ত হবে। আমাদের দেশে নৌকা, সেই নৌকার জায়গায় আমরা ইয়ট ব্যবহার করব। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের 7 ফ্লিট থাকবে আমাদের যাকে বলা হয় সেনাবাহিনীতে। এরকম যারা আকাশ কুসুম কল্পনা করতাম তাদেরকে গত 10টি মাসে এমন শিক্ষা দেওয়া হয়েছে। এখন এই শিক্ষা কি আল্লাহর পক্ষ থেকে হলো, নাকি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হলো, নাকি কার পক্ষ থেকে হলো? মানে যে শয়তান আছে, শয়তানও অনেক সময় অঘটন ঘটায়। তো শয়তানকে আমাকে এই ধরনের বা আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিল কিনা, এটা সময় আসলে বলা যাবে। গত 10 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস 11 বার বিশ্ব ভ্রমণ করেছেন আমাদের টাকায়, দরিদ্র মানুষের টাকায়, হতদরিদ্রদের টাকায়। আর সর্বশেষ তিনি বিলেতে গেছেন। আমরা বাঙালি যারা লোকজন আছে, ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, এই সকল কথাবার্তার চাইতে আমরা বিলেত শব্দটি একটা আভিজাত রাজা রাজা ভাব। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিলেতে গেছেন। আমি যখন এই ভিডিও করছি আপনাদের সঙ্গে, লাইভে আছি, ঠিক সেই সময়ের তরতাজা খবর হলো বিলেতের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারপর আরো অনেক ঘটনা। সেই ঘটনায় আমাদের যে লজ্জা, অপমান, তারপরে আমাদের আত্মোপলব্ধি, আমরা কারা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ওজন, তার ব্যাপ্তি, তার আয়তকার বর্গক্ষেত্র, সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে আসি যে আমাদের এই অনুষ্ঠানে লাইভে কারা কারা আছেন এবং কে কি বলছেন। সম্মানিত দর্শক, আপনারা এখন এই মুহূর্তে আমার সাথে 810 জন আছেন। আমরা প্রায় 4 মিনিট কথা বলেছি। এখানে সবাই যারা বক্তব্য দিচ্ছেন সবাই মোটামুটি আমাকে প্রশংসা করেছেন। আর যাকে বলা হয়, একজন লোক বলেছেন যে আল্লাহর গোলাম বলেছেন আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে। ভাই আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে। তারপরে একজন বলছেন আপনার কথাবার্তা বাদ দিয়ে কিভাবে জামাত শিবিরের সমন্বয়কারী গুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় তার প্রচেষ্টা করতে পারেন, তাই করেন। আপনার সম্পর্কে আমি সব জানি। লাইটুকো সেন্টার ভাই, আপনি আমার সম্পর্কে তেমন কিছু জানেন না। আপনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই, কিছুই জানেন না আমার ব্যক্তিগত জীবন বা অন্যান্য জীবন সম্পর্কে। জানলে আপনি এই কথা বলতেন না। আমার কাজই হলো কথা বলা, লেখা। আমি এরকম জামাত শিবির বাদ দেওয়া বা এরকম রাজনীতির কোনো কেউকেটা ব্যক্তি নই। এটা হলো বাস্তবতা। আমি কখনো বলিনি যে আমি বিগ লিডার বা গ্রেট লিডার, আই ক্যান ডু মেনি থিংস লাইক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আপনাদের সাথে ইউটিউবে কথাবার্তা বলি, মাঝে মধ্যে পত্রপত্রিকায় লিখি। নিজের ছোট একটা ব্যবসা বাণিজ্য আছে যেটা দিয়ে ডাল ভাত চলে যায়, একটা এই যা আর কি, নট মোর দ্যান দ্যাট। তারপরে শেষে অনেকে বলেছেন যে রনি ভাই, যারা আওয়ামী লীগ করে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, তবে আওয়ামী লীগ করতে হলে দেশ প্রেম, সংস্কৃতি, ভাষা, একাত্তরের প্রতি বিশ্বাস রাখা ছাড়া সম্ভব না। বিএনপি নামে গণতান্ত্রিক, তবে কামে অন্য, একজন বলেছেন রিয়াল টাইম সলিউশন। তারপরে শেষে প্রশংসাগুলো বলছিনি। আরেকজন বলেছেন ইউটিউব অল টিপস, গুলাম ভাই আপনি আমার SMS এ দেখেন না কেন? আমি তো আপনার সব ভিডিও দেখি। জনাব আপনাকে ধন্যবাদ। ব্যস্ততার কারণে আপনার SMS বা অন্য কোনো কিছু দেখতে পারি না। একই মানুষ তো। আর আপনি আমাকে গুলাম ভাই বলে, চাকর ভাই বলে যে সম্মান জানিয়েছেন, আমি এতে সম্মানিত বোধ করছি। মানুষের সেবা, মানুষের গোলাম হওয়া, আল্লাহর গোলাম হওয়া, এমনকি আল্লাহর মাখলুকাতের গোলাম হওয়া, এটা খুব সম্মানের। কারো জুতো টানা, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, ক্ষমতার জন্য কারো গোলাম হওয়া, এটা যেন কখনো না হতে হয়, সেই দোয়া করবেন আপনি আমাকে। আমি আমার প্রয়োজনের জন্য আপনার কৃতদাস হিসেবে আপনার বাড়ির ছোট ছোট কাজ করতে আমার কোনো লজ্জা নেই। ভাই আপনার কথা ঠিক হবে না, তবুও বলছি এই খারাপ সময় আওয়ামী লীগ জয়েন করেন। ভাই আপনার কথা ঠিক হবে না, তবুও বলছি খারাপ। কেন আমি ভাই আওয়ামী লীগে জয়েন করতে যাবো এই সময়টাতে, বলেন তো? আপনাকে কি মনে হয় যে আমি ম্যাড? আওয়ামী লীগের সবচেয়ে সুসময় সেই যাকে বলা হয় 2014 সনে আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি, নমিনেশন পর্যন্ত যায়নি, যেখানে আমার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল। তা আমি এখন কেন আওয়ামী লীগে যোগদান করতে যাব? আপনি নিজেই বলেন তো। আচ্ছা রনি ভাই, দেশে কিন্তু ভূমিকম্প হবে, শুধু নেত্রীর অর্ডারের জন্য আমরা ওয়েট করছি। আচ্ছা একজন বলছেন ভাই করেন, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, মীর হান্নান ঝালকাঠি থেকে শুনছি। যাক, অনেকে অনেক মন্তব্য করেছেন। এখন আমরা মূল আলোচনায় চলে আসি। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন ভ্রমণ, এই ভ্রমণটিকে আওয়ামী লীগ রীতিমতো হারাম করে দিয়েছে। আওয়ামী লীগের যারা লোকজন, তারা এয়ারপোর্ট থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হোটেলের আশেপাশ, এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেটা ইংল্যান্ডে প্রচলিত, সেই বিধি ব্যবস্থাতে ডিম মারা পর্যন্ত কিন্তু অ্যালাউড। অর্থাৎ ইংল্যান্ডে আপনারা জানেন যে কেউ যদি বিক্ষুব্ধ হয়ে কারো প্রতি ডিম ছুঁড়ে, ওটা ওই দেশের গণতান্ত্রিক একটা অধিকার, বিরক্তি জানানোর অধিকার। আর দূর থেকে যে গালাগাল করা, প্লেকার্ড প্রদর্শন করা, সবকিছু। তো সব মিলিয়ে আওয়ামী লীগ অর্গানাইজড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে অপোজ করছে, অপমান করছে, যেভাবে গালাগাল দিচ্ছে, আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ১৪ গোষ্ঠীর জীবনে এই ধরনের গালাগাল সে কখনই শুনেননি বা খাননি। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ যে ইংল্যান্ডে আওয়ামী লীগের নেতা যারা কর্মী রয়েছেন, তারা ম্যাটিকুলাসলি অর্থাৎ অঙ্ক কষে কষে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বিব্রত করার জন্য যে কাজগুলো করছেন, যেমন ধরুন সেখানে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া, তারপরে সেখানে যে কভার ভ্যান, মিনি কভার ভ্যান রয়েছে, সেই মিনি কভার ভ্যানে লাইভ টেলিভিশন সংযুক্ত করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্টুন, বিকৃত কার্টুন সেখানে দিয়ে তারপরে পুরো ইংল্যান্ডের বা লন্ডনের রাস্তায় সেই গাড়ি যাচ্ছে এবং তার হোটেলের সামনে বারবার চক্কর দিচ্ছে, আর পুলিশ সেইগুলোর ছবি তুলছে, আবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ধন্যবাদ জানাচ্ছে। খুব ইন্টারেস্টিং। মানে ইংল্যান্ডে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। ইতিপূর্বে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, ঠিক এরকম একটা কাজ শেখ হাসিনা বিরোধীরা করতে পারেননি, বা বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন এরকম কাজ হয়নি। ফলে এখানে এই যে আধুনিক প্রযুক্তির একটা ব্যবহার, ডক্টর মোহাম্মদ ইউনূস আধুনিক মানুষ, তিনি বাংলাদেশি স্টারলিংক এনেছেন, তারপরে গ্রামীণ ফোন এনেছেন, আরও অনেক আধুনিক বিষয় তার মাথায় ঘুরপাক খায়। কিন্তু তাকে নিন্দা জানানোর জন্য, তাকে অপোজ করার জন্য, তারপরে তাকে হতোদ্যম করার জন্য, তাকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে ম্যাটিকুলাস সিদ্ধান্ত নিয়েছে, ম্যাটিকুলাস পরিকল্পনা নিয়েছে, এবং সে সকল পরিকল্পনা এখন লন্ডনের রাস্তাতে তারা যেভাবে প্রদর্শন করছে, এটা অভিনব, এটা ইউনিক। এবং এই অর্থে শেখ হাসিনার যে এই বুদ্ধি, আপনি এটাকে দুষ্ট বুদ্ধি যদি বলতে পারেন, এই দুষ্ট বুদ্ধির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে শিশু, অবোধ শিশু। এখন পর্যন্ত তার দুধ দাঁত উঠেনি, বা ওয়া ওয়া শব্দ এখনো ভালো মতো তিনি শিখেননি এই ধরনের দুষ্ট বুদ্ধিতে। ফলে তিনি ইংল্যান্ডে গেছেন এবং আমার বিশ্বাস তিনি হোটেলে বসে বসে সারাদিন তওবা করছেন, আস্তাগফিরুল্লাহ, 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 কেন এলাম, কি দরকার ছিল, কে আমাকে এই বুদ্ধি দিল, এই রাজার একটা পুরস্কার নিতে এসে এত তিরস্কার, একটা সাধারণ একটা পুরস্কারের বিনিময়ে যে তিরস্কার আমি পেলাম, এখন বাংলাদেশে গিয়ে আমি কিভাবে মুখ দেখাবো? বাংলাদেশে কচু ক্ষেত বলে একটা জায়গা আছে, সেখানে কচুর লতি আছে কিনা বা কচু গাছ আছে কিনা আমি জানি না, কিন্তু ঢাকা শহরে কচু ক্ষেত নামক একটা খুব নামকরা জায়গা আছে। তো এখন এই যে কচু খেতি পলিটিক্স, সেটা কিভাবে আমি সামাল দেব, এই ধরনের একটা আত্মোপলব্ধিতে তার মন ভার হয়ে যেতে পারে, এবং তিনি মনের সেই দুঃখ লাঘব করার জন্য যদি একটু মক্কাতে যান, মদিনাতে যান, উমরা করতে যান, একটু মেডিটেশনে যান, আমি কিন্তু খুব অবাক হব না। এখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তারা ভীষণ রকম আনন্দিত। বাংলাদেশে যারা আছেন, তারা পালিয়ে আছেন বা প্রকাশ্যে আছেন, ডাজ নট ম্যাটার। কিন্তু এই লন্ডনের ঘটনা তারা রীতিমতো লাইভ দেখছেন, ১ বার, ২ বার, ১০ বার, ২০ বার। তারা যতই দেখছেন তাদের মন ভরছে না, তারা আরও দেখতে চান। ফলে কি হলো, এই ধরনের ভিডিও, মানে লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে মিটিং করেছে, স্লোগান দিয়েছে, মিছিল করেছে, এবং যে ধরনের পরিকল্পনা করে যাচ্ছে, এগুলো ইন্টারনেটে রীতিমতো ছড়িয়ে পড়েছে। এবং এই সমস্ত ভিডিও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন দেশে, দেশের বাইরে ১০০০ বার, ২০০০ বার দেখলেও তাদের মন ভরছে না। তারা এগুলো শেয়ার করছেন, সবার কাছে সবাই শেয়ার করছেন, এবং সব জায়গায় শুধুমাত্র জয় বাংলা, জয় বাংলা। মানে এই যে স্লোগানটা, মানে যেভাবে জয় বাংলা স্লোগানটা পিনাকি ভট্টাচার্যের কারণে শেখ হাসিনার জমানাতে অনেকটা নেতিবাচক হয়ে পড়েছিল, এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে এটি আবার সেই গৌরবের জায়গায় ফিরে এসেছে। যাই হোক, এখন এই সমস্ত ঘটনা ঘটছে, তার সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে, লন্ডনের এই সকল ঘটনা যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে হচ্ছে, এবং তিনি নিজেও দেখছেন, নিজেও আনন্দ পাচ্ছেন,
এবং তিনি নিজে অট্টহাসি দিচ্ছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। এর কারণ হলো আমি দেখলাম যে কোনো একটা ভিডিওতে ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা একেবারে জমকালো বক্তব্য দিচ্ছেন, উল্লাস প্রকাশ করছেন এবং অনেকে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই কথা আবার দেখাচ্ছে লাইভে যে শেখ হাসিনাকে জানানো হচ্ছে যে আমরা এই কাজকর্মগুলো করছি। তো শেখ হাসিনা সম্পর্কে আমরা বাংলাদেশে যারা জানি, বক্তব্য হলো তিনি সব কাজে নিজের হাতে করেন। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, তার যদি কখনো কোনো ওসিকে দরকার হতো বা কোনো ডিসিকে দরকার হতো, তিনি কখনোই তার সচিবকে দিয়ে ফোন করাতেন না। তিনি সরাসরি ওসি বা ডিসিকে নিজে টেলিফোন করে তারপরে বলতেন ডু ইট। আর অমনি দেখা গেল যে ওসি এবং ডিসির মাথা খারাপ হয়ে যেত একজন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। আবার তিনি এখন দিল্লিতে থেকে দেখেন উপজেলা পর্যায়ের একজন ছাত্রলীগের নেতার সাথে কথা বলছেন, আবার নিজেই সেগুলো ভাইরাল করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে এই যে লন্ডনের এত বড় ঘটনা, তিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন এবং আমার তো ভয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে বা তার আশেপাশে শেখ হাসিনার কতজন বিশ্বস্ত এজেন্ট আছেন এবং এই যে বিশ্বস্ত এজেন্টরা তাকে ফুলিয়ে ফাঁপিয়ে লোভ দেখিয়ে, এমনি তো বয়স্ক মানুষ তো এমনি তার ডক্টরেট ডিগ্রির ব্যাপারে ভীষণ দুর্বলতা আছে। বিদেশি যদি বলা হয় যে আপনি ইংল্যান্ডে যাবেন বা আমেরিকাতে যাবেন, কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ইংরেজিতে ভাষণ দেবেন, তাহলে খুশিতে তার মুখে চাঁদের হাসি চলে আসে। তো সেই ক্ষেত্রে এই যে ইংল্যান্ডে তার যে যাওয়া, এই সময়টাতে এটা বিবেচনা প্রসূত নয়। মানে অন্য যেকোনো সাধারণ মানুষ হলেও সেখানে যেতেন না। এই সময় উনি কেন গেলেন? ওনার তো স্পেসিফিক কোনো পারফরম্যান্স ছিল না। আর লন্ডনে বা আমেরিকাতে যখনই এরকম সরকার, বাংলাদেশের কোনো সরকার প্রধান যান, তার প্রতিপক্ষ সেখানে একটা সিন ক্রিয়েট করবেই। তো এটা এই দুটো শহরে খুব বেশি হয়, নিউ ইয়র্কে এবং লন্ডনে। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানতেন না? তো জানার পরে এই সময়টিতে তাকে কে বুদ্ধি দিল এখানে যাওয়ার জন্য? ২ নম্বরে হলো তার যে হোটেল সিলেকশনটা, এটাও একটা রং জায়গাতে এই হোটেলটা সিলেকশন করা হয়েছে। তো এই রং জায়গাতে হোটেলটা সিলেকশন করে তাকে মোটামুটি একেবারে আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছে দেওয়া হয়েছে। থার্ডলি হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের সঙ্গে যে বৈঠক, প্রি-শিডিউল বৈঠক করা, না করা, এই জিনিসগুলো বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিয়ে একেবারে পুরোপুরি ফিক্স আপ না করে তিনি কেন গেলেন? এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করবেন না, স্রেফ জানিয়ে দিয়েছেন। এর চেয়ে কোনো লজ্জার একটা কথা আছে বলেন তো? আমাদের তো এমনি নানা ব্যাপারে নাক কাটা গিয়েছে। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কর্মকাণ্ডের ফলে উনি না হয় বুড়ো মানুষ, আর কিছুদিন পরে এই দুনিয়াকে উনি গুড বাই জানাবেন। কিন্তু আমরা তো ওনার এই কর্মকাণ্ডের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা বহুদিন ধরে আমাদের যে তরুণ সম্প্রদায়, বিশেষ করে তার সঙ্গে জেনজি বলে যে সংগঠন বা যুবকেরা তার সঙ্গে সঙ্গ দিচ্ছেন। তো তারা তো বহুদিন এই অপমান তাদেরকে ভোগ করতে হবে। বিশেষ করে বাংলাদেশের যে কতগুলো রাজনৈতিক দল, যারা ইংল্যান্ড এবং আমেরিকাতে লবিস্ট এর পেছনে বহু টাকা খরচ করেন এবং তাদের ইংল্যান্ড আমেরিকাতে অনেক লবিস্ট রয়েছে বলে তারা প্রচার করছে। কিন্তু এই সময়টিতে সেই ইউনূসের শুভার্থী সেই সকল রাজনৈতিক দল, তাদেরও তো নাক কাটা গেল। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে রক্ষা করতে পারল না। তারপর তার জন্য তেমন কিছু করতে পারল না। ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো বৈঠকের ব্যবস্থা করতে পারল না। সব মিলিয়ে কেমন যেন একটা লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। তো এই বিষয়ে আরেকটু কথা বলব। তো একটু তার আগে আরেকটু দেখে আসি যে মন্তব্যের ঘরে কারা, কারা আছেন। সম্মানিত দর্শক, একজন বলছেন, জনাব তারেক রহমান এখন উচিত হবে ডক্টর ইউনূসের সাথে দেখা না করা। অ্যাডভোকেট সোরাব, আমি আপনার সাথে একমত। জনাব তারেক রহমান সাহেব যদি দেখা করেন, এতে ডক্টর ইউনূস সাহেবের সম্মান বাঁচবে আর তারেক রহমানের সম্মান ছোট হবে। হি ইজ এ ফিউচার প্রাইম মিনিস্টার। যদি সেটা মনে করেন, তিনি কেন তারেক রহমান সাহেব তার সাথে হোটেলে গিয়ে দেখা করতে আসবেন? যদি ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের বাসায় যেতেন, সেটা আমি সাপোর্ট করতাম যে না, তার বাসায় মেহমান হয়েছেন, এটা যেকোনো লোক যেতে পারে। জামাতের আমির গেছেন, তো তিনিও যেতে পারেন। ২ নম্বর হলো যে আরেকজন বলেছেন ক্যাট রেস্কিউ ইন্টারন্যাশনাল, একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ রেখে অবাধ নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে? তারপরে তার বললাম এটা হবে না। মানে তারপর উনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন, আই ক্যান নট রিড ইট। আপনি ঠিকই বলেছেন, আমি আপনার সাথে একমত। একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারপরে বিচিত্র বাংলা, তিনি লিখেছেন, ইউনূস ক্যানট টেক চ্যালেঞ্জ অফ টিউলিপ। টিউলিপ ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেন টু মিডিয়া অ্যাবাউট হি ফলস এলিগেশন অফ ইউনূস অ্যাবাউট হিজ শিস। তারপর হলো শেম ইউনূস
আর বলতে পারলাম না। এরপরে আরেকজন বলেছেন অ্যাডভোকেট সোহরাব, জনাব তারেক রহমান এখন উচিত হবে ইউনূসের সাথে দেখা না করে। এতে বললেন উত্তর, একটা বিশাল আর কি বলেছেন? আচ্ছা, কিছু জিনিস আছে। একজন ভদ্রলোক বলেছেন উনাকে প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইয়েস, ইউ আর রাইট। প্রত্যাখ্যান করা হয়েছে তাকে। তারপরে আচ্ছা, একজন বলেছেন ডক্টর ইউনূস একজন গুণীজন, উনি ১০ বছর থাকুন। আমরা উনার অপমান অপদস্থ হওয়া দেখতে চাই। গভর্নর মনসুর সাহেবের দুবাইয়ের বাড়ি নিয়ে কিছু বলেন। আমি আসলে আমি যেকোনো মানুষই আপনার সাথে একটু ডিসঅ্যাগ্রি করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সে যেভাবে হোক না কেন, উনি তো একটা সুনাম অর্জন করেছেন বাংলাদেশের জন্য। তো আমরা ভুল করে হোক বা উনি আমাদেরকে ভুল বুঝিয়ে হোক, সামহাউ আমরা তাকে মাথার মুকুট বা মাথার তাজ মনে করেছি। তো এখন তাদের অপমান, মানে তার অপমান মানে আমাদের সকলের অপমান। তো এটা আসলে হয় না। ২ নম্বর হলো ১০ বছর থাকুন। এটা ১০ বছর তো দূরের কথা। আরো ১০ মাস থাকাটাই উনার জন্য আসলে খুবই কষ্টের হয়ে যাবে। তারপরে শেষে গভর্নর মনসুর সাহেবের দুবাইয়ের বাড়ি নিয়ে কিছু বলুন। আমি এটা একটা ভিডিও করেছি আলাদা এবং মনসুর সাহেব এ ব্যাপারে কথাবার্তা বলেছেন। আমি মনে করি গভর্নর মনসুর সাহেবের বাড়ি নিয়ে ডক্টর ইউনূসের কথাবার্তা বলা উচিত। একজন বলছেন, রনি ভাই সবসময় সত্যের পক্ষে থাকার জন্য আপনাকে সেলুট। আপনাকে ধন্যবাদ। রাজনীতির প্রেক্ষাপট সেখান থেকে লিখেছেন। চেষ্টা করি সত্যের পক্ষে থাকার জন্য। কিন্তু এটা নিঃসন্দেহে একটা কঠিন একটা বিষয়। ভীষণ রকম কঠিন এবং একটা জিহাদে কুল্লিয়া। আচ্ছা, তারপরে শেষে একজন বলেছেন আক্তার সাদিয়া, রনি ভাই এগিয়ে যান, বন্ধু হয়ে ওঠেন। কার বন্ধু হয়ে উঠবো? ভালো থাকেন। তারপরে শেষে লন্ডনের রাস্তায় চলছে। আরেকজন লিখেছেন রেজাউল রাজু, রনি ভাই প্লিজ মোবিলাইজ মিস্টার কাদের সিদ্দিকী, মিস্টার রফিকুল ইসলাম যশোর, মিস্টার লতিফ সিদ্দিকী, মিস্টার আবু সায়েদ, মিস্টার আহসান চৌধুরী, মিস্টার আকরাম নারায়ণগঞ্জ, মিস্টার মন্টু, মিস্টার সুলতান মনসুর আন্ডার আওয়ামী লীগ আমব্রেলা। অনেক ধন্যবাদ। কিন্তু এই আমি নিজের সহ আপনি যাদেরকে বলছেন, আমরা সবাই বলতে গেলে আওয়ামী লীগের দৃষ্টিতে বাতেল মাল। এখানে মানে আপনাদের আবেগ থাকতে পারে আমাদেরকে নিয়ে, কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের নেতৃত্বে এখন যাদের সঙ্গে আছে, তারা এই যারা আছেন এখানে যে সমস্ত লোক, তাদের কাউকে মানে তারা পজিটিভ মনে করেন না এবং শেখ হাসিনা মরে যাবেন, কিন্তু কোনো অবস্থাতে এই জিনিসগুলোকে তিনি দেখতে চান না। তো সম্মানিত দর্শক, অনেকক্ষণ কথা বলেছি, প্রায় ২১ মিনিট হয়ে গেছে। আর বেশিক্ষণ কথা বলবো না। শুধু সবার শেষে যে কথাটা বলতে চাই যে এখানে আওয়ামী লীগ জলে স্থলে অন্তরিক্ষে যে প্ল্যান করেছে এবং ডক্টর মোহাম্মদকে ইউনূসকে ইনভাইট করে বলতে গেলে লন্ডনে নিয়েছে এবং এর আগে যে ইউনূস সাহেব জাপান গিয়েছেন বা অন্যান্য দেশে গিয়েছেন, সেখানে আওয়ামী লীগ আসলে ওইরকম শক্তিমত্তা প্রদর্শন করেনি, কিন্তু জাপানে কিন্তু তারা করতে পারতো এবং জাপানে তাদের অনেক উগ্র সমর্থক রয়েছে। কিন্তু জাপানের যে আইন কানুন, সেই আইন কানুনটা ইংল্যান্ডের মতো নয়, যার জন্য জাপানে কিন্তু তারা সেই ঘটনা ঘটাননি। তো সেই দিক থেকে আর যেমন উনি জাতিসংঘে গেছেন, সেখানে হালকাভাবে করা হয়েছে। তো গত যে অনুষ্ঠানগুলো তিনি দেশের বাইরে গেছেন, সেখানে আস্তে আস্তে আওয়ামী লীগ নিজেদেরকে দুর্বল দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী তাদেরকে অনেকটা নির্ভর করে দিয়েছে এবং সেই নির্ভর অবস্থা থেকে এখন তাকে ইংল্যান্ডে নিয়ে, আমি তো বলবো এটা আওয়ামী লীগই তাকে নিয়েছে। আওয়ামী লীগের যারা লোকজন তাকে বুদ্ধি দিয়েছে, আশেপাশে তারা তার বন্ধু সেজে বসে আছে এবং আমাদের এই সমাজে ডুয়েল পলিটিক্স, ডুয়েল ডিপ্লোম্যাসি এটা খুব জনপ্রিয়। সব দলের মধ্যে সব দলের এজেন্ট থাকে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে ভারতের লোক থাকতে পারে, বিএনপির লোক থাকতে পারে, আওয়ামী লীগের লোক থাকতে পারে, জামাতের লোক থাকতে পারে এবং তারা যার মতো করে সরকারকে বিভ্রান্ত করে। নচেত উনার এই সময়টিতে ঈদের পর যখন বাংলাদেশে আসলে অনেকগুলো সমস্যা একটা মাথার উপর